অবশেষে বাবা মায়ের জোড়াজোড়িতে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আসলে এই বিয়ে করতে আমি রাজি ছিলাম না। অবশ্য রাজি ছিলাম না বললে ভুল হবে, তখন বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার। কিন্তু মা বাবার মুখের দিকে তাকিয়ে আর তাদের জোড়াজোড়িতে অবশেষে রাজি হতে হলো। আমি তানভীর একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি। কয়েকদিন হলো আমি চাকরিতে জয়েন করেছি, তাই বিয়ে করার কোনো ইচ্ছাই নেই এখন। কোথায় লাইফটা কিছুদিন এনজয় করতে চাইলাম, তা না, বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমায় বিয়ে দেওয়ার জন্য লেগে আছে। আপনারা আবার ভাবতে পারেন যে আমি স্যাগাটাকে খাইছি নাকি আবার। কিন্তু দুঃখের কথা আর কি বলবো, পড়াশোনার পেছনে সময় দিতে গিয়ে এসব প্রেমের ব্যাপারে আর ভাবা হয়নি আমার। যাই হোক, এখন বিয়ের জন্য রেডি হতে হবে, কারণ সামনের সপ্তাহে আমার বিয়ে। মানুষের বিয়ে নিয়ে, বউ নিয়ে কত রকমের স্বপ্ন থাকে, আর আমি মনে মনে ঠিক করে রাখছি যে আমার বউ হবে তাকে আমি প্রথম কয়েক মাস একটু কষ্টে রাখবো। কারণ কোনো জিনিস যদি বিনা কষ্টে পাওয়া যায় তাহলে সেই জিনিসের মূল্য থাকে না। তাই ভাবলাম ওকে প্রথম কয়েক মাস একটু কষ্টে রাখবো। তো যেই ভাবা সেই কাজ। বিয়ের জন্য সবাই রেডি হচ্ছে। আমাদের বাড়িতে আত্মীয়রা সব আসা শুরু করে দিয়েছে, আর মাত্র বিয়ের 2 দিন বাকি আছে। ও, আমার বউ থুক্কু, হবু বউয়ের নাম হচ্ছে আখি। আমার বোনের কাছ থেকে শুনেছি। তো রাতে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, ঠিক তখনই একটা অপরিচিত এক নাম্বার থেকে ফোন আসলো। তো ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ে বলল, বাহ, আমার জন্যেই অপেক্ষা করছিলে বুঝি? অবাক হয়ে আমি বললাম, কে আপনি? আমি কেন আপনার জন্য অপেক্ষা করতে যাব? আমি আখি, আমাকে তুমি করে বলবে। আমি তোমার হবু বউ, বুঝলে লুকবাবু? কত বড় সাহস মেয়েটার, আমার নামের বিকৃতি করে ডাকছে। অনেক রাগ উঠল, তবুও আমি শান্ত গলায় বললাম, আপনি কেন ফোন দিয়েছেন? আমার এখন কোনো অপরিচিত মহিলার সাথে কথা বলার ইচ্ছা নেই। কি বললি তুই? আমি মহিলা? তা নয় তো কি, কচি খুকি নাকি আপনি? কুত্তা, বিলাই, শয়তান, তোকে হাতের কাছে পেলে না খুন। টুট টুট টুট, কথা শেষ করার আগেই ফোন কেটে দিয়েছি আমি। কি ডেঞ্জারাস, বাপরে বাপ! এ মেয়ে না ডাইনি? বিয়ের আগেই বরকে তুই তুই করতেছে, না জানি বিয়ের পর আমার সাথে কি করবে। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে গেছি আমার মনে নেই। এরপর আমার ঘুম ভাঙলো ভাবিদের ডাকে। উঠেই দেখি আমার সব মামাতো কাকাতো ভাইয়ের বউরা আমাকে ঘিরে বসে আছে। আমাকে জাগতে দেখে আমার বড় ভাবি বলল, দেখ তোরা, রাজপুত্রের ঘুম ভাঙছি। এরপর ছোট ভাবি বলল, হুম, আমাদের সতীনকে আনার অনেক তাড়া তো, তাই আজকে জলদি উঠে পড়ছে। ভাবির কথা শুনে আমি একটু লজ্জা পেলাম, আর ওরা তো হেসেই শেষ। এরই মাঝে আখি ফোন দিয়েছে। নাম্বারটা আখি ডাইনি দিয়ে সেভ করে রেখেছিলাম। ওর ফোন দেখে আমার বড় ভাবি আবার আমাকে বলল, এই চল রে সবাই, তোদের সতীন তোদের জামাইকে ফোন দিয়েছে। ছোট ভাবি বলল, হুম, চল চল, ওদের একা একটু প্রেম করতে দে। তারপর সবাই হাসতে হাসতে চলে গেল। আর আমারও ওর সাথে কথা বলার ইচ্ছা নেই, কারণ বিয়ের পর বউকে একটু প্যারায় রাখতে চাইছিলাম। তাই ওর ফোন না ধরে ফোনটা সুইচ অফ করে ফ্রেশ হতে চলে গেলাম। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। আজকে আমার বিয়ে। এই 2 দিনে ও আমাকে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু আমি ধরিনি। বউ দেখি আমার দিকে তাকিয়ে মুখে কাপড় ঢেকে মিটিমিটি হাসতেছে, কিন্তু ওর হাসির মানেটা আমি বুঝলাম না। যাই হোক, এবার আমাদের শুভদৃষ্টির জন্য যেই না ও ওর মুখ থেকে ঘোমটাটা সরালো, আমি তো ওকে দেখে সেই লেভেলে শখ খেলাম। মানুষ নিজের হবু বউকে দেখে ক্রাশ খায়, আর আমি কি না শখ খেলাম। আপনারা হয়তো ভাবছেন যে আমি কি এমন কারণে শখ খেতে পারি। আপনারা হয়তো ভাবছেন যে মেয়েটা কি কালো, নাকি মেয়েটার কোনো প্রবলেম আছে। আরে না রে ভাই, আল্লাহর রহমতে মেয়েটি অনেক সুন্দরী। অবশ্য মা আমাকে মেয়েটার ফটো দিয়েছিল দেখার জন্য, কিন্তু আমি বিয়েতেই রাজি ছিলাম না। তো ছবি দেখা তো দূরের কথা, সে যাই হোক। কিন্তু এ তো দেখি সেই আখি, যে কিনা আমার সাথে একই ভার্সিটিতে পড়তো। আমাকে অনেকবার প্রপোজও করেছে,
কিন্তু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে ওকে তেমন একটা গুরুত্ব না দিয়ে মানা করে দিয়েছিলাম। কিন্তু ও এখানে কেন? যাই হোক, তো শুভদৃষ্টির সময় আমি ওর পাশে থাকা একটা মেয়ের দিকে তাকিয়েছিলাম, কারণ আমার মনের ইচ্ছাটা পূরণ করতে হবে তো। ওকে অতটা পাত্তা এখন দেওয়া যাবে না, ওর সাথে বেশি কথাও বলা যাবে না, এমনকি ওর দিকে তাকানোও যাবে না। সর্বোপরি ওকে অবহেলা করে চলতে হবে আমাকে কয়েক মাস। তারপর ওকে আমার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। আর তার জন্যই ওর দিকে না তাকিয়ে ওই মেয়েটার দিকে তাকিয়েছিলাম। তো ভালোভাবেই বিয়েটা শেষ করে বউ নিয়ে বাড়ি চলে আসলাম। এখন আমি বাসার ছাদে দাঁড়িয়ে আছি, আর আমার বউ রুমে আছে। সবাই ওখানে আছে, তাই আমি আর যাইনি। একটু পর আমার বোন এসে বলল, তুই এখানে কি করছিস? ভাবি ঘরে একা বসে আছে, যা রুমে যা। আমি না বলা সত্ত্বেও আমাকে জোর করে রুমে ঢুকিয়ে দিল। রুমে গিয়ে দেখি বউ আমার ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি আস্তে আস্তে করে খাটের পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর ওখান থেকে বালিশ নিয়ে সোফার দিকে পা বাড়াতেই বউ আমার হাত ধরে বলল, আমাকে তোমার পছন্দ হয়নি? তুমি কি এই বিয়েতে খুশি হওনি? আসলে আমি বিয়ের জন্য রাজি ছিলাম না, শুধু বাবা মার কথা ভেবে এই বিয়ে করেছি। আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে তুমি খাটে ঘুমাও, আমি সোফায় ঘুমাতে যাচ্ছি, কেমন? না, আপনি এখানে ঘুমান, আমি সোফায় ঘুমাচ্ছি। কি বললি তুই? আমাকে আপনি বললি কেন? আমি কি তোর পর কেউ? আজব, একটু আগে যে মিষ্টি সুরে কথা বলছিল সে এখন রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। এরপর ও বলতে শুরু করলো, কি হলো, কথা বলছিস না কেন? আর শুভ দৃষ্টির সময় আমার দিকে না তাকিয়ে সুপ্তির দিকে তাকিয়েছিলি কেন? সুপ্তিকে? সুপ্তি হচ্ছে আমার ছোট বোন, তুই ওর দিকে কেন তাকালি বল? এমনি, আমার ইচ্ছা তাই। এরপর আমি মনে মনে বললাম, বউ আগে আগে দেখো হোতা হে ক্যা। তারপর আমি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি আমার বউ আমার পা ধরে কাঁদতেছে। ওর এই কান্না ভরা মায়া মুখ দেখে খুব কষ্ট হলো আমার। কিন্তু আমি তো এরকমই কিছু করতে চেয়েছিলাম। তারপর দিন থেকে আমার ইচ্ছা অনুযায়ী আখির সাথে সংসার করা শুরু করলাম। প্রয়োজন ছাড়া ওর সাথে কথা বলি না। অফিসে থাকাকালীন সময়ে প্রতিদিন ও ফোন দিয়ে শুনতো যে আমি খেয়েছি কিনা। আমি বলতাম, হ্যাঁ খেয়েছি, কারণ আমি জানি আমি না খেলে ও খাবে না। ছুটির দিনগুলোতে ওকে নিয়ে বাইরে ঘুরতে যেতাম। অবশ্য আমার যাওয়ার ইচ্ছা থাকলেও আমি যেতে চাইতাম না, কারণ ওকে একটু প্যারা দেওয়ার জন্য। কিন্তু কি আর করার, বাবার হুকুম ছিল ওকে নিয়ে বাইরে যাওয়ার, তাই ইচ্ছা না থাকলেও আমার ওকে নিয়ে যাওয়া লাগতো। ঘুরতে যাওয়ার সময় ও অনেক সুন্দর করে সাজতো, কিন্তু আমি ওর দিকে তাকাতাম না। কিন্তু আড়ালে ঠিকই ওর দিকে তাকিয়ে থাকতাম। রিক্সা করে ঘোরার সময় ও বলতো যে তোমার হাতটা ধরে একটু কাঁধে মাথা রাখি, কিন্তু আমি তা করতে দিতাম না। অফিসে বের হওয়ার সময় ও আমাকে টাই পরিয়ে দেওয়ার জন্য আমার সামনে আসতো, কিন্তু আমি টাইটা ওর কাছ থেকে নিয়ে নিজেই পরে চলে যেতাম। আমি ওকে সর্বোপরি এড়িয়ে চলার চেষ্টা করতাম। এভাবেই কেটে গেল আমাদের 6টি মাস। কিন্তু এর মাঝে একটু একটু করে ওকে অনেকটা ভালোবেসে ফেলেছি আমি। একদিন রাতে শুয়ে আছি, তাই ভাবলাম একটা নাটক করি, যাতে শেষবারের মতো বউকে একটু কষ্ট দেওয়া যায়। তাই ও রুমে আসতেই আমি আমার অফিসের এক মেয়ে কলিগকে ফোন দিলাম আর বললাম, হ্যাঁ জানো, ঠিকমতো বাড়িতে গিয়েছো তো? কলিগ মেয়েটি বলল, হ্যাঁ, তুমি ঠিকমতো গিয়েছো তো? আসলে ওকে আগে থেকে বলে রাখছিলাম এই নাটকটি করার জন্য। হ্যাঁ, ঠিকমতো পৌঁছেছি। রাতে খেয়েছো? হ্যাঁ, তুমি খেয়েছো? কিন্তু তোমার ঠোঁটের ওই মিষ্টি না খেলে যে আমার পেটের ভাত হজম হয় না জানো। কথাটা বউকে একটু রাগানোর জন্য বললাম। পাশ থেকে মেয়ে কলিগ বলল, কালকে দিবনি, এখন ঘুমাও কেমন? তুমিও ঘুমাও, বাই। তারপর কল কেটে দিয়ে এদিকে ঘুরতেই দেখি বউ আমার কাঁদতেছে আর কিসব বলতেছে। মনে হয় আমার ওই কলিগকে বকতেছে। সে যাই হোক,
আমারও একটু খারাপ লাগলো, কিন্তু আর না, আমি কালকেই ওকে সব সত্যিটা বলে দেব। ওকে আর এত কষ্ট পেতে দিব না আমি। সো যেই ভাবা সেই কাজ। সকালে ঘুম থেকে উঠেই আমি একটা কাগজে আমার এতদিনকার সমস্ত প্ল্যান আর ওই নাটকটি সম্পর্কে লিখলাম। ও দেখি এখনও ঘুমাচ্ছে। তারপর লেখা শেষ হয়ে গেল। কাগজটা ওর মাথার বালিশের পাশে রেখে আমি বাইরে চলে গেলাম। বাইরে থেকে ঘোরাফেরা করে বাড়ি এসে শুনি বউ নাকি আমার ওপর রাগ করে বাপের বাড়ি চলে গেছে। রাগ করাটাই স্বাভাবিক, কারণ ওর জন্য যে কাগজটা রেখে গিয়েছিলাম সেটা ও কুচি কুচি করে ছিঁড়ে ফেলেছে। বুঝতেই পারছি যে ও অনেক রেগে আছে আমার ওপর। আজ পাগলিটার জন্মদিন, তাই বাইরে গিয়েছিলাম সব আয়োজনের ব্যবস্থা করতে, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু বাড়ি এসে শুনি উনি নাকি চলে গেছেন। তো আর কি করার, বউকে আনার জন্য আর বউয়ের রাগ ভাঙানোর জন্য গেলাম আমার শ্বশুর বাড়িতে। বেশি দূরে নয়, মাত্র 30 মিনিটের পথ। তো সেখানে গিয়ে দরজায় নক করতেই আমার শাশুড়ি মা এসে দরজা খুলে দিলেন। তাকে আমি সালাম করার পর সে আমাকে ভেতরে বসতে বলল এবং একটু পর আমার জন্য নাস্তা নিয়ে আসলো। কিন্তু আমার মন পড়ে আছে আমার বউয়ের ওপর, তাই অল্প নাস্তা করেই শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম যে আখি কোথায়। তিনি বললেন যে আখি নাকি ছাদে আছে, সকাল থেকে এসে নাকি কিছুই খায়নিও। তাই আমিও আর দেরি না করে আখির কাছে চলে গেলাম। গিয়ে দেখি আমার বউ আর শালি ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। শালিকে দেখে আবার আমার মনের ভেতর দুষ্ট বুদ্ধি চাপলো, তাই আমি ওদের কাছে গিয়ে বললাম, আরে সুপ্তি, কেমন আছো? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? কখন আসলেন? এই তো একটু আগে। তোমাকে অনেকদিন দেখি না, তাই চলে আসলাম। তাই নাকি জামাইবাবু? ওইদিকে তাকিয়ে দেখি আরেকজন রাগে ফুঁসতেছে। মনে হয় আমাকে আস্ত চিবিয়ে খাবে, তাই আরেকটু রাগানোর জন্য সুপ্তিকে বললাম, বিয়ের দিনের ওই মিষ্টিটা কিন্তু অনেক ভালো ছিল। কোন দোকান থেকে কিনেছিলাম শুনি? আরে না জামাইবাবু, ওই মিষ্টিটা তো আমি নিজের হাতে আপনার জন্য অনেক ভালোবেসে বানিয়েছিলাম। ও হয়তো বুঝতে পেরেছে ব্যাপারটা। যাই হোক, ভালোই হলো। এরপর আমি বললাম, তাই তো বলি এত স্বাদ কেন? এবার মনে হয় আখি আর সহ্য করতে পারছিল না, তাই জোরে বলল, শক্তি, মা তোকে ডাকছে, তাড়াতাড়ি নিচে যা। কই না তো, আমি তো শুনতে পাইনি। বললাম না মা ডাকছে, যা এখান থেকে, যা বলছি। এরপর আমি হাসি মুখে বললাম, সুপ্তি, নিচে চলে যাও, নয়তো তোমার দিদি তোমাকে ভস্ম করে দিবে। ঠিক আছে জামাইবাবু। এরপর সুপ্তি চলে গেল। এরপর আখি আমার দিকে এগিয়ে এলো। মুখ দেখে মনে হচ্ছে আমাকে আস্ত চিবিয়ে খাবে ও। কাছে এসে আমার কলার ধরে বলল, এখানে কেন এসেছিস? শালিকে দেখতে। এই রে, মুখ ফসকে কি বলে ফেললাম? কি? না মানে তোমাকে দেখতে, তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি তোর কি হই যে আমাকে নিয়ে যাবি? তোর তো জানু আছে, তাই না? যা না, ওখানে যা। আপনারা দেখেছেন এখনো আমার ওই কলিগকে নিয়েই পড়ে আছে। তাই আমি বললাম, তুমি এখনো ওখানেই পড়ে আছো? আরে আমি ওইটা নাটক করেছি। সত্যি? হুম। এখানে এসে তাহলে শক্তির সাথে কেন কথা বললি? আপনারা দেখেছেন নিজের বোনকেও সহ্য করতে পারে না। অতঃপর আমি বললাম, আরে একমাত্র শালি, একটু কথা না বললে চলে নাকি? না, তুই আমি ছাড়ার কোনো মেয়ের সাথে কথা বলবি না, এমনকি আমার বোনের সাথেও না। যত কথা আছে আমার সাথেই বলবি, কেমন? আচ্ছা আমার পাগলি বউ। পাগলটা তুমি শুধু আমার পাগল। কথাটা আমাকে জড়িয়ে ধরে বলল। তারপর ওকে নিয়ে রাতে নিজের বাসায় চলে আসলাম। আজকে আমাদের নতুন করে বাসর হবে, তাই রুমটা অনেক ভালো করে সাজিয়েছি। রুমে ঢুকে দেখি বউ আমার ঘোমটা দিয়ে বসে আছে, আগের বারের মতোই। কাছে যেতেই ও উঠে এসে আমাকে তার বুকে জড়িয়ে ধরে। একটু পর দেখি আমার পাঞ্জাবিটা ভিজে যাচ্ছে। ব্যাপার কি, ও আবার কাঁদছে কেন? সেটা জানতে আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি হলো, কাঁদছো কেন? কথাটা আমি অবাক হয়ে বললাম,
নিশ্চুপ হয়ে আখি কেঁদেই যাচ্ছে। কি হলো, কথা বলো না কেন? কি হলো, কথা বলবে না তো? আচ্ছা, ভালো থেকো তুমি। এবার মুখে কথা ফুটলো। ও বলল, দেখছো কেমন লাগে? তুমি এতদিন আমার সাথে তেমন একটা কথা বলতে না। আমি তোমার জন্য সাজতাম, কিন্তু তুমি আমার প্রশংসা করা তো দূরে থাক, আমার দিকে তাকাতেও না। বাবা বলতো বলে ঘুরতে নিয়ে যেতে, কিন্তু নিজে ইচ্ছে করে কোনো দিন নিয়ে যেতে না। আবার ঘুরতে নিয়ে গেলেও আমার থেকে দূরে দূরে থাকতে। প্রতিদিন রাতে আমি একা একা ঘুমাতাম, কিন্তু কোনো দিন আমাকে জড়িয়ে ধরে ঘুমাওনি তুমি। আমার কষ্ট হতো না বুঝি? কথাটা অভিমানী কণ্ঠে বলল আখি। ওহ আচ্ছা, আমার বাবুটা বুঝি এই জন্য কাঁদতেছে। আচ্ছা যাও, এখন ভালোবাসা দিয়ে সব পুষিয়ে দেব। এই, একদম দুষ্টুমি করবা না বলে দিলাম। তা বললে হয় নাকি? আমার 10টা না 5টা নয়, একটা মাত্র বউ। তার সাথে একটু দুষ্টুমি না করলে কি চলে? না, আমাকে টাচ করবা না তুমি। আচ্ছা ঠিক আছে। এখন আমি শুয়ে আছি আর ঘড়ি দেখছি, কখন 12টা বাজবে। পাগলিটা আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। দেখেছেন, একটু আগে যে আমাকে বলল তাকে টাচ না করতে, এখন সেই আমাকে জড়িয়ে ধরে আছে। আসলে এই মেয়েদের মন বোঝা ভারী মুশকিল। যাই হোক, ওর মুখের দিকে তাকাতেই দেখি এক মায়াবী ভাটা ফুটে উঠেছে ওর মুখে। ইচ্ছা করতেছে ওই মুখের দিকে আজীবন তাকিয়ে থাকি। যাই হোক, আমাকে আবার রেডি হতে হবে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তাই আমি উঠে পড়লাম। তারপর নিজে রেডি হয়ে ওর জন্য আনা নীল শাড়িটা ওর পাশে রাখলাম। তারপর সব কিছু ঠিকঠাক করতে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে ওর ফোনে টেক্সট করলাম যে শাড়িটা পরে সেজেগুজে ছাদে আসতে। আর এদিকে হঠাৎ আখির ঘুম ভেঙে গেলে আমাকে পাশে না দেখতে পেয়ে অস্থির হয়ে যায় ও, কিন্তু আমার টেক্সট আর শাড়িটা দেখে একটু শান্ত হয়। তারপর আমার টেক্সটের কথা মতো শাড়িটা পরে সেজেগুজে ও ছাদে আসলো। আসার সাথে সাথেই আমি পেছন থেকে ওর চোখ চেপে ধরলাম। তারপর ওকে নিয়ে গেলাম যেখানে আমি কেকটা রেখেছিলাম। অতঃপর ওর চোখ ছেড়ে দিতেই সবাই বলে উঠল, হ্যাপি বার্থডে আখি। সবাই বলতে আমার মা বাবা, বোন আর আমি। এসব দেখে ওর তো চোখ ছলছল করছে। তারপর ও কেক কেটে সবাইকে খাওয়ালো। তারপর সবাই নিচে চলে গেল আর আমি আর আখি এখনো ছাদে আছি। সবাই চলে যাওয়ার সাথে সাথেই ও আমাকে জড়িয়ে ধরে বলল, কুত্তা বিলাই, আমাকে এত ভালোবাসিস কেন? বারে, আমি আমার বউকে ছাড়া কাকে ভালোবাসবো শুনি? অফিসের ওই মেয়ে কলিগকে? কলিগের নাম শুনেই ও আবার রেগে গিয়ে বলল, না, তুই শুধু আমাকে ভালোবাসবি, তুই শুধুই আমার, আর কারো না। আচ্ছা, বিয়ের দিন তুমি অমন করে হাসছিলে কেন? ভার্সিটির শেষ দিন আমি কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম যে আজকে তুমি আমাকে ফিরিয়ে দিলেও একদিন ঠিকই আমি তোমাকে আমার করে নিব। তাই যখন দেখলাম যে আমার সাথেই তোমার বিয়ে হচ্ছে, তাই আমার খুব হাসি পাচ্ছিল। ও, তুমি এই জন্যই হাসছিলে বুঝি? আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? না গো পাগলি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে ছেড়ে গেলে আমি মরেই যাব। জি না, তুমি মরার আগেই আমি নিজেই। কথাটা শেষ করার আগেই কারো ঠোঁটের নরম স্পর্শে আমার ঠোঁট আটকে গেল। কিন্তু ভাগ্যে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি? এই সুখের সময়ে কে যেন ছাদের দরজায় নক করতেছে। তাই আমি বললাম, কোন হুমন্দির পুত্রে সুখের সময় বিরক্ত করে? আব্বে, আমি তোর বাপ রে। এত রাত পর্যন্ত ছাদে কি করিস? যা, বৌমাকে নিয়ে ঘরে যা হারামজাদা। বাবা, যাচ্ছি তো। হায় রে কপাল, বাকিটা না হয় ইতিহাস হিসেবেই থাকুক। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। পাত্রপক্ষের সামনে বসে আছে রিনিতা। পাত্রের মা রিনিতাকে প্রশ্ন করল,
তোমার নাম কি মা? রিনিতা মহিলাটির দিকে তাকিয়ে ভাবছে তার নাম না জেনেই বিয়ের জন্য এসেছে। এই যুগেও এরকম? রিনিতা হাসি মুখ নিয়ে উত্তর দেয়, জি, আমার নাম রিনিতা ঢ্যাঁড়স। পাত্র তানভীর নাম শুনেই রিনিতার দিকে তাকালো। তানভীরের মা নাম শুনে অবাক হয়ে আছেন। রিনিতার মা ব্যাপারটা বুঝতে পেরে বললেন, ওরা দুজন একটু আলাদা কথা বলুক, তাহলেই ভালো হবে। রিনিতার মার কথার সাথে তানভীরের বাবা মা সঙ্গ দিলেন। রিনিতা তানভীরকে নিয়ে নিজের রুমে চলে আসলো। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে নীরবতা, কিন্তু এই নীরবতা কেটে তানভীর রিনিতাকে বলল, আপনার নাম? রিনিতা একটু অবাক চোখে তাকালো। ছেলেটা কি ঠসা নাকি? কানে শুনতে পায় না নাকি? কিছুক্ষণ আগেই তো সে তার নাম বলল। তবুও রিনিতা হাসি মুখে বলল, জি, রিনিতা ঢ্যাঁড়স। এবার তানভীর হেসে দিল। তখনও তার খুব হাসি পাচ্ছিল, কিন্তু তার বাবা মার জন্য পারেনি। এবার তানভীর হাসি থামিয়ে বলল, সিরিয়াসলি ঢ্যাঁড়স কারো নাম হয়? রিনিতা হাসি মুখে উত্তর দিল, জি না, ঢ্যাঁড়স। আমার নাম শুধু রিনিতা রহমান। ও। আপনার নাম কি ঢ্যাঁড়স? তানভীর হাসল, তারপর বলল, না না, আমার নাম ঢেঁড়স না, আমার নাম তানভীর। হ্যাঁ ঢ্যাঁড়স, আমি আপনার নামই জিজ্ঞেস করছি। তানভীর হাসল। সে বুঝতে পেরেছে রিনিতা কথায় কথায় ঢেঁড়স বলার অভ্যাস। জানেন, আমি আপনার খুব বড় পাখা ঢ্যাঁড়স। আমি ভ্রু কুঁচকে বললাম, পাখা? রিনিতা হেসে বলল, ওই যে ফ্যান। তানভীর হেসে ফেলল। এরপর ছোট করে ওহ উত্তর দিল। এবার তানভীর রিনিতাকে প্রশ্ন ছড়ল, আপনি কিসে পড়েন? জি ঢ্যাঁড়স, আমি বসে পড়ি, তবে মাঝে মাঝে শুয়ে শুয়েও পড়ি। রিনিতার কথা শুনে তানভীর জোরে জোরে হাসতে লাগলো। আমি বলতে চেয়েছি, এখন আপনি কি করেন? আমি আপনার সাথে কথা বলছি ঢ্যাঁড়স। তানভীরের খুব মজাই লাগছে রিনিতার সাথে কথা বলতে। মানে স্টাডি নাকি জব এসব বলেছি। ও, আপনাকে দেখে মনে হয় স্টাডি করেন, তাই না? রিনিতা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কিসে? এটা ঢ্যাঁড়স। আমি হাসলাম, তারপর বললাম, আমাকে কি আপনার পছন্দ? আমি তো আপনার অনেক বড় এসি ঢ্যাঁড়স, তাহলে কিভাবে পছন্দের হবেন না? আমি আবারও হাসলাম। এবার রিনিতা বলল, আমাকে কি আপনার পছন্দ ঢ্যাঁড়স? জি ঢ্যাঁড়স, আপনাকে পছন্দ। তারপর দুজন বাহিরে বের হতেই রিনিতার মা তাকে চোখে ইশারা করতেই রিনিতা হেসে হেসে জোরে বলল, মা, ঢ্যাঁড়সের আমাকে পছন্দ। কথাটা শুনে রিনিতার মা আর তানভীরের মা বাবা হা করে তাকিয়ে আছে। তারপর তানভীরকে তার মা বাবা বলল, তোমার কি পছন্দ বাবা? আমি একটু লজ্জা পেয়ে বললাম, জি। তানভীরের বাবা মা আর কিছু বলার খুঁজে পেল না, যেহেতু তার ছেলে পছন্দ করেছে। তানভীরের বাবা মা রিনিতার মাকে বিয়ের আয়োজন শুরু করতে বললেন। কথাটা শুনে রিনিতা খুশিতে খাবারগুলোর দিকে তাকিয়ে বলল, জি ঢ্যাঁড়স খান। আমার মা বলল, জি মামনি, আমরা ঢ্যাঁড়স খাই না। না না, আমি ঢ্যাঁড়স খেতে বলিনি, নাস্তা খেতে বলেছি ঢ্যাঁড়স। তানভীরের মা ছোট করে ওহ বললেন, কিন্তু তানভীর হেসেই চলছে। তার রিনিতার প্রত্যেকটা কথাই খুব মজা লেগেছে। তাদের বিয়ের ডেট ফিক্সড করা হলো। এরপর তানভীরের পরিবার চলে গেল। রিনিতা খুশি হয়ে নাচতে নাচতে বলল, ইয়াহু, কি মজা, ঢ্যাঁড়সের সাথে আমার বিয়ে। গল্পটি কার কার কাছে অনেক মজা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম মজার মজার আরও গল্প শুনতে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। বাসর ঘরে ঢুকতেই বউ বলল, আমি কি একটা সিগারেট খেতে পারি? কথাটা শুনেই
আমি আমার বউয়ের দিকে এক অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এরপর আমার বউ আমতা আমতা করে বলল, মানে আপনার যদি সমস্যা হয় তাহলে আমি বাইরে গিয়ে খেয়ে আসি। না, বাইরে যেতে হবে না, এখান থেকেই খান, আর আমাকেও একটা সিগারেট দিয়েন। এরপর আমার বউ অবাক হয়ে বলল, আপনিও কি সিগারেট খাবেন? হ্যাঁ খাবো, আপনার কোনো সমস্যা? আর ইউ সিরিয়াস? অফকোর্স সিরিয়াস। আপনি যখন খেতে পারেন তবে আমি কেন পারবো না? কথাটা বলেই আমি এবার চুপ হয়ে গেলাম। তার কারণ আমি সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারি না। এই মুহূর্তে আমি কি করব ঠিক কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মেয়েটা সর্বদা তার দৃষ্টি আমার ওপর রাখছে। অতঃপর একটু পর আমি বললাম, সিগারেট খেলে কি হয় জানেন? জানি। জানেন তো আবার খান কেন? ভালো লাগে তাই খাই। শুধু ভালো লাগার জন্যই খান? না, তবে নিকোটিনের ধোঁয়ায় কষ্টগুলো উড়িয়ে দেওয়া যায় তাই। এভাবে একেবারে কষ্ট চলে যায়? না, তা যায় না, তবে যখনই এটা খাই তখনই সব কষ্ট কিছুটা ভুলে থাকতে পারি। কষ্ট কি শুধু আপনি একাই পান? জানি না, তবে আমার কষ্টটা সীমাহীন। আমরা ছেলেরা কষ্ট পেলে কি করি জানেন? হ্যাঁ জানি তো, কি আর করেন, আপনারা তো চাইলেই আমাদের মতো কান্না করতে পারেন না, বরং আপনাদের নিজেদের সব কষ্ট লুকিয়ে রাখতে হয়। আপনারা শুধু এটা দেখেন যে আমরা শুধু নিজেদের কষ্ট লুকিয়ে রাখতে পারি, তাই তো? যাই হোক, সিগারেট খেলে যদি সব কষ্ট দূর হয়ে যেত তবে আপনার মতো প্রত্যেক মেয়েও সিগারেট খেত। আমার মতো কষ্ট পেয়েছেন কখনো? কিসের কষ্ট আপনার? একজন আমাকে ছেড়ে চলে গেছে, কথা দিয়েও কথা রাখেনি, তাই আর কি। আপনি হাসছেন কেন? আপনার কথা শুনে। আমি কি কোনো হাসির কথা বলেছি? কেউ ছেড়ে চলে গেছে, যেতেই পারে। হ্যাঁ, এর জন্য কষ্ট হতেও পারে, তাই বলে সিগারেট খেতে হবে? দেখুন, আমার ব্যাপারে আপনি এখনো পর্যন্ত কিছুই জানেন না। আপনি না বললে আমি কিভাবে জানবো? সেটা আপনার না জানলেও চলবে। আমি এই বলে রাগে দুঃখে দাঁত কড়মড় করে রুম থেকে বেরিয়ে ছাদে চলে আসলাম। এরপর একটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকলাম। হঠাৎ আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করতেই পেছন ফিরে তাকালাম। এ কি আপনি? এখানে এসেছেন কেন? কেন আসতে পারি না বুঝি? আমি আর কিছুই বলছি না, চুপচাপ সিগারেট টেনেই যাচ্ছি। একটু পর আমি বললাম, আপনি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন, যান। আমি একা একা কিভাবে ঘুমাবো? জানি না। আপনি না গেলে আমিও যাব না। পাগলামি করবেন না, আজ আমার আর ঘুম আসবে না। কেন? ওকে খুব মনে পড়ছে। একটা কথা জিজ্ঞেস করব? কি? রাগ করবেন না তো? আমাকে দেখে কি খুব বেশি রাগী মনে হয়? না, আসলে আপনার লাইফে অন্য কেউ ছিল, তাই না? আপনার জীবনের গল্পটা আমাকে শোনাবেন? কি হলো, চুপ করে আছেন কেন? ভালো লাগছে না। শুনুন, হৃদয়ে জমানো চাপা কষ্ট কাউকে শেয়ার করলে মন হালকা হয়। হয়তো। তাহলে শেয়ার করুন আমার সাথে। অন্য একদিন বলবো। না, আজকেই বলেন। এখন কি আমাকে জোর করে বলাবেন নাকি? আচ্ছা, আমি কি খুব বেশি খারাপ? না। হয়তো আমাকে আপনার পছন্দ হয়নি, তাই তো? যদি আমার সাথে না থাকতে চান তবে বলে দিয়েন, ডিভোর্স দিয়ে দিব। তাহলে তো আপনার সুবিধা হয়, তাই না? সুবিধা হয় মানে কি বলতে চান আপনি? গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করতে সুবিধা হবে? আরে জানি তো। কি? দেখুন, আপনাকে আমি আগেও বলেছি যে আমার কোনো জিএফ নেই। আমি আর কিছুই বললাম না, চুপ করে রইলাম। ছেলেটা ঠিক কী করবে বুঝে উঠতে পারছে না। অতপর আমাকে বিলিভ করানোর জন্য তানভীর আমার হাত ধরে বলল, প্লিজ বিলিভ মি, আমার কোনো জিএফ নেই। আমি সবসময় চেয়েছি যে
যার সাথে আমার বিয়ে হবে সেই হবে আমার জিএফ, আর তার সাথেই আমি প্রেম করব। আমি দেখেছি আমার বন্ধুরা একটার পর একটা রিলেশন করে স্যাকা খেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়, কত ন্যাকামি করে। আমার এসব একদম ভালো লাগে না। বুঝলাম। এবার বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ, একটু একটু। কি? না কিছু না, আপনি ফ্রেশ হয়ে আসুন। হ্যাঁ, তবে একটু ওয়েট করুন, আমি ফ্রেশ হয়ে কফি বানিয়ে আনছি। কফি খেতে খেতে আপনার জীবনের সব গল্প শোনা যাবে। এই বলে এক দৌড় দিয়ে তানভীর ছাদ থেকে চলে গেল। ছেলেটার পাগলামি দেখে নিজের অজান্তেই আমার মুখের কোণে হাসি চলে আসলো। কেমন বাচ্চাদের মতো স্বভাব। পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। প্রথমে রাজি হইনি, কিন্তু মা বাবার পরিশ্রান্ত হাসিটা ধরে রাখতে এক প্রকার চাপে পড়েই বিয়েটা করেছি। ওর নাম তানভীর। চেহারাটা একেবারে রাজকুমারের মতো, যে কোনো মেয়ে দেখলে প্রেমে পড়ে যাবে। প্রথমে দেখে আমিও একটু থমকে গিয়েছিলাম। তাই আমি মা বাবাকে বলেছিলাম যে এত সুন্দর চেহারার ছেলে কোথাও না কোথাও নির্ঘাত রিলেশন আছে, বিয়ের পরেই ভেগে যাবে। কিন্তু সবাই বলল যে আসলে ছেলেটার কোনো রিলেশন নেই। আমিও কিছুতেই বিশ্বাস করলাম না। ও, আমার নামটা হচ্ছে নুসরাত। বিয়ের আগে তানভীরকে লজ্জা লজ্জা মুখ করে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা একটা কথা বলবো? জি বলেন। আপনার কয়টা গার্লফ্রেন্ড আছে? দেখলাম তানভীর রাগী লুক নিয়ে দাঁত কড়মড় করতে করতে বলেছিল, আপনার কি মনে হয় যে আমি 10-12টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরি? আপনি এত সুন্দর দেখতে, গার্লফ্রেন্ড তো থাকার কথা। তো কি, আমি জানি আমি অনেক সুন্দর দেখতে, অনেক মেয়েই আমার পিছে ঘুরে, কিন্তু আমি কাউকে পাত্তা দেই না। কেন পাত্তা দেন না? বলবো কোনো একদিন। এই বলে তানভীর আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম যে এর সাথে আমার বিয়ে হলে নিশ্চয়ই পরের দিন কারো হাত ধরে চলে যাবে। অবশ্য আমিও সেটাই চাই, কিন্তু ছেলেটার হাবভাব দেখে তেমন কিছুই মনে হচ্ছে না। ওই তো তানভীর ফ্রেশ হয়ে কফি হাতে নিয়ে চলে এসেছে, কিন্তু হাতে দেখছি 1 কাপ কফি। তানভীর কি জানে না যে আমিও কফি খেতে পছন্দ করি? কি স্বার্থপর, শুধু নিজের জন্যই বানিয়ে এনেছে। অতঃপর আমি তানভীরকে বললাম, আপনি কি একাই কফি খাবেন? না, আপনিও তো খাবেন। তাহলে 1 কাপ কেন? হাসছেন কেন? আপনি কি কিছুই বোঝেন না? কি বুঝবো? 1 কাপ কফি এনেছি, কারণটা কি বলবো? হ্যাঁ বলেন। উফ, কারণটা হচ্ছে যে দুজনে 1 কাপেই খাবো। এই বলে তানভীর খিলখিল করে হাসতে লাগলো। আমিও খানিকটা মুচকি হেসে আর একটা সিগারেট ধরাতে যাব, ঠিক তখনই তানভীর আমার হাত ধরে বলল, প্লিজ আজ আর খাবেন না, অন্তত আমার জন্য প্লিজ প্লিজ। সিগারেটের গন্ধ আমার একদম সহ্য হয় না। ওর মুখের দিকে তাকিয়ে কেন জানি আমি থমকে গেলাম। সিগারেট ধরাতে গিয়েও ধরালাম না। ওকে যতই দেখছি আমি ততই অবাক হচ্ছি। এই দিকে না খেয়েও থাকতে পারছি না। অতঃপর আমি কি করব তা বুঝে ফেলার আগেই তানভীর বলল, আচ্ছা, আপনার যদি সমস্যা হয় তবে আপনি খান, আমি না হয় কিছুক্ষণের জন্য দম বন্ধ করে রাখবো। হোয়াট? দম বন্ধ করে আবার থাকা যায় নাকি? কি আর করব, আপনি তো। আচ্ছা ঠিক আছে, খাবো না। কি সত্যি? হুম। ওয়াও, আপনি এতগুলা ভালো। এই বলে তানভীরের মুখে কি হাসি, মনে হচ্ছে খুব খুশি হয়েছে সে। এর আগে এতটা খুশি হতে কাউকে দেখি নাই আমি। মন চাচ্ছিল এখনই আমার ঠোঁটের সাথেও ঠোঁট মিশিয়ে দিই। তাহলে এবার গল্প শুরু করুন। হ্যাঁ করব। দাঁড়ান দাঁড়ান, আগে কফিতে একটা চুমুক দিয়ে নিন, না হলে ফিলিংস পাবেন না। এরপর আমি কফির কাপে চুমুক দিতে দিতে বললাম, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু অধ্যায় থাকে। কিছু অধ্যায় রঙিন, আবার কিছু অধ্যায় সাদা কালো, আর সাথে থাকে কিছু পরিত্যক্ত ভালোবাসার গল্প, যা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। যে গল্পের নায়ক আমার হবার কথা ছিল, কিন্তু পরে বুঝতে পারলাম যে আমি নায়ক না, আমি আসলে মহিলা ভিলেন। ভিলেন বললেও ভুল হবে,
আমি আসলে ওই গল্পের নীরব দর্শক ছাড়া আর কিছুই ছিলাম না। ভেরি ইন্টারেস্টিং তো, একটু খুলে বলুন না প্লিজ। আমি এবার দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বললাম, ক্লাস 9-এ থাকতে একটা ছেলেকে ভালো লেগে যায় আমার। ছেলেটার নাম ছিল রাব্বি মাতবার। দেখতে খুব একটা সুন্দর না হলেও তাকে দেখতে বেশ মায়াবী। ও সবসময় পরিপাটি হয়ে স্কুলে আসতো। ওকে ভালো লাগার বিশেষ কারণটা ছিল ওর চুপচাপ স্বভাবের জন্য। ও অন্য আর 5-7টা ছেলেদের মতো না। ক্লাসে স্যারের দিকে ছাড়া আর অন্য কোথাও মনোযোগ দিত না ও। ক্লাসের সব পড়াও সবার আগে দিত। পরীক্ষাগুলোতেও বেশ ভালো রেজাল্ট করত। এক কথায় মেধাবী ছেলে। ক্লাস শুরু হলে মাথা নিচু করে ঢুকতো, আবার ক্লাস শেষ হলেও মাথা নিচু করে বের হতো। রাস্তায় কারো দিকে চোখ তুলে তাকাতো না পর্যন্ত। ওর সব কিছুই আমাকে যেন চুম্বকের মতো টানতো। তারপর? স্কুল গেটের সামনে আমি রোজ দাঁড়িয়ে থাকতাম। আসলে ওকে দেখার জন্যই দাঁড়িয়ে থাকতাম। ও ঠিকই বুঝতে পারতো, কিন্তু চোখ তুলে তাকানোর সাহস পেত না। হয়তো সাহসের থেকে লজ্জাটাই ও বেশি পেত। প্রায় 6 মাস ধরে ওকে ফলো করার পর একদিন প্রথম ওর চিঠি পেলাম। চিঠি দেওয়ার কৌশলটা ছিল এরকম যে আমি স্কুল গেটে ওর জন্য অপেক্ষা করছি, আর ও গেট থেকে বেরিয়ে একটা মোচড়ানো কাগজ ফেলে দিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমি বুঝে যাই যে হয়তো এটা কোনো বার্তা হবে। আমি কাগজটা হাতে নিয়ে এক দৌড়ে স্কুলের পিছনে থাকা আমবাগানটাতে চলে যাই। এরপর আমি চিঠিটা খুলে দেখলাম যে ওতে লেখা ছিল, এই মেয়ে, আপনি এভাবে রোজ দাঁড়িয়ে থাকেন কেন? লেখাটা পড়ার সাথে সাথেই আমার বুকটা কেমন ধূপ করে উঠেছিল। ওই মুহূর্তে আমার কি করা উচিত ঠিক আমি বুঝে উঠতে পারছিলাম না। এমনকি আমি কি উত্তর দিব সেটাও ভেবে পাচ্ছিলাম না। কাউকে কোনো দিন চিঠি লেখার অভিজ্ঞতাও আমার নেই। এদিকে আবার কাউকে কিছু বলারও সাহস পাচ্ছিলাম না আমি। অনেক ভেবে আমার এক কাছের বান্ধবীকে চিঠিটা দেখালাম। অতঃপর ও পরামর্শ দিল যে আমি ওকে ভালোবাসি এটা লিখে দিতে। এরপর আমি বললাম আমি পারবো না, আমার দ্বারা এইসব হবে না। আমার ভয় হচ্ছে যদি স্যারকে দিয়ে দেয় তাহলে আমাকে টিসি দিয়ে দিবে। না বাবা থাক, আমি বরং ওকে দূর থেকেই দেখে যাব। তারপর আমার বন্ধু বলল, ভীতু দেখেছি, কিন্তু তোর মতো ভীতু একটাও দেখিনি। আরে কিচ্ছু হবে না, প্রেম করলে একটু ঝুঁকি নিতেই হয়। ও কিছুটা সাহস দেওয়ার পর আমি ঠিক করলাম যে চিঠির উত্তর দিব। এরপর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন আমি চট করে ডায়েরির একটা পৃষ্ঠা ছিঁড়ে তাতে লিখতে বসে যাই। আমি এবার গল্প থামিয়ে দিলাম। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে বললাম, কফিটা সুন্দর হয়েছে। সত্যি? নর্মালি আমার নিজের হাতের কফি খেতে ভালো লাগে, তবে আজ একটু অন্যরকম ভালো লাগা খুঁজে পেয়েছি। কি রকম? লজ্জা করছে? লজ্জা? এতে আবার লজ্জার কি আছে? মানে এই প্রথম কারোর সাথে একই কাপে কফি খাচ্ছি তো তাই। তাই নাকি? হ্যাঁ স্যার তাই। আর একটা জিনিস, কি? আপনি কি ঠোঁটের যত্ন একেবারেই নেন না? কেন বলুন তো? কফির কাপে চুমুক দেওয়ার সময় আপনার ঠোঁটে ছোঁয়া পাচ্ছিলাম, তাই মনে হলো। আমি এবার হো হো করে হেসে উঠলাম। সত্যি খুব খুশি লাগছে আজ। ওর প্রত্যেকটা কথাই আমি যেন নিজেকে হারিয়ে ফেলছি। প্রথম বাসর রাতটা যে এভাবে কাটাবো কখনো ভাবিনি আমি। খুব রোম্যান্টিক একটা ছেলে। আমার ফিলিংসগুলো ওকে বলতে পেরে খারাপ লাগছে না, বরং আমি শান্তি পাচ্ছি। আমার ঘোর কাটিয়ে দিয়ে তানভীর আবার বলে উঠল, তারপর কি হলো বলেন। লেখার সময় আমার হাত থরথর করে কাঁপছিল। আর যত নেগেটিভ চিন্তাভাবনা আছে সব আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল। কি আর করব, ওকে পাওয়ার জন্য সাহস করে চিঠির উত্তর লিখেই ফেললাম। উত্তরটা কি লিখেছিলেন? লিখেছিলাম, যদি বলি তোমাকে দেখার জন্য। হাসছেন কেন? এই সামান্য লেখা লিখতে গিয়ে এই অবস্থা? আমি ভীতু টাইপের ছিলাম, তাই সব কিছুতেই ভয় পেতাম। কি আমার প্রেমিকা নারী রে! আচ্ছা, তারপর কি হয়েছিল? চিঠিটা কি দিতে পেরেছিলেন তো? হ্যাঁ, তবে অনেক কষ্টে। চিঠি দিতে গিয়ে মনে হচ্ছিল যে এই বুঝি কেউ দেখে ফেলল। যদি একবার কেউ দেখে ফেলে
তাহলে আমি শেষ। কি আর করা, তাও কিভাবে যেন সবার চোখ এড়িয়ে চিঠিটা দিতে পেরেছিলাম। চিঠি দেওয়ার পর সেও আমাকে উত্তর দেয়। আবারও সেই স্কুলের পিছনের আমবাগানে গিয়ে চট করে চিঠিটা পড়ে ফেলি। বিশ্বাস করুন, ওই চিঠিটা পড়ার পর আমি ভয়েতে 7 দিন স্কুলে যাইনি। কি 7 দিন? ওহ মাই গড! শুধু ওইটা না, আমার খাওয়া দাওয়াও সব বন্ধ হয়ে গিয়েছিল। শুধু খাওয়া, গোসল আর ঘুমানোর জন্য বাসায় যেতাম, আর সব সময় বাইরে থাকতাম। এক কথায় পলাতক আসামির মতো থাকতাম। কিন্তু কেন? ওই চিঠির কারণে। কেমন লেখা ছিল যে আপনি এভাবে লুকিয়ে থাকতেন? সেদিনের কথা মনে পড়লে আমি নিজেই হেসে ফেলি। নিজেকে কেমন যেন বোকা বোকা লাগে। আরে বলেন তো। চিঠিতে লেখা ছিল, তাই বুঝি? দাঁড়ান, আপনার খবর আছে। আমি কালকেই হেড স্যারের কাছে আপনার নামে নালিশ দিব, আর এই চিঠিটাও দেখাবো। ব্যাস, এরপর থেকেই আমার প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। কি আতঙ্কে যে ছিলাম শুধু আমিই জানি। অন্যদিকে তানভীর আমার কথা শুনে হো হো করে হেসে উঠছে, আর ফাঁকে ফাঁকে কফির কাপে চুমুক দিচ্ছে। ছেলেটার কফি খাওয়াটা খুব ইন্টারেস্টিং, কেমন বাচ্চাদের মতো খায়। চুমুক দেওয়ার সময় আবার ফু দিয়ে খায়। সত্যিই খুব ইন্টারেস্টিং। তারপর কি হলো বলেন না। তারপর 7 দিন পার হয়ে যাওয়ার পর আমার ওই বন্ধুর কাছে জানতে পারলাম যে ছেলেটা কোনো নালিশই দেয়নি, বরং সব আগের মতোই স্বাভাবিক ছিল, আর আমাকে নাকি রাব্বি মাতবর খুঁজছে। তখন আমি যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এসব কি হচ্ছে আমার সাথে? আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন ভয়ে ভয়ে আবার আমি স্কুলে যাওয়া শুরু করি। এতদিন স্কুল কামাই দিয়েছি বলে স্যার ক্লাসে সবার সামনে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। সেদিন স্যার বলেছিল, ওই মাইয়া, এতদিন স্কুলে আসোস নাই কেন? বাড়িতে কি ঘোড়ার ঘাস কাটছিস? আজ সকালে তোর বাপের সাথে রাস্তায় দেখা হয়েছিল। তোর বাপের কাছে তোর নামে নালিশ দিছি। আজকে বাসায় যাস খালি। এই তো যা ভয় পাচ্ছিলাম ঠিক তাই হয়েছে। আমার এদিকেও গেল ওদিকেও গেল। একে তো একটা মেয়ে হয়ে সবার সামনে কান ধরে আছি, আবার বাসায় গেলে বাবার হাতে উত্তম মধ্যম খাওয়া থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আর এইদিকে রাব্বি মাতব্বরি থুকু রাব্বি মাতবর আমার করুণ অবস্থা দেখে মুখ লুকিয়ে হাসছিল। এরপর আমিও রাগে দুঃখে দাঁত কড়মড় করে মনে মনে বললাম, শালার চ্যাংরা থুকু ছ্যামরা, তোর জন্যই আজ আমার এই অবস্থা, আর তুই হাসছিস। এরপর রাব্বি মাতবর বুঝে গিয়েছিল যে ওর জন্যই আমার এই দশা, তাই স্কুলে আসলেও আমি আর ওর জন্য গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম না। সেদিনের ঘটনার পর থেকে প্রায় ও আমার দিকে তাকিয়ে থাকতো। মাঝে মাঝে আমার ওর চোখে চোখ পড়ে যেত, আর যখনই চোখ পড়তো মনে হতো ও যেন আমাকে কিছু বলতে চায়। হয়তো ছেলেটা তার ভুল বুঝেছে, এখন সরি বলতে চাই। আমিও আর ওই দিকে ইন্টারেস্ট দেখাইনি, আগের মতো চুপচাপ থাকি আর পড়াশোনায় মন দিই। এভাবে 2 দিন যাওয়ার পর আমার অঙ্ক বইয়ের মাঝে একটা চিঠি পেলাম। চিঠিটা পেয়ে খানিকটা অবাক হই। ওতে যা লেখা ছিল যা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এক কথায় জাস্ট আমি নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়ে গিয়েছিল আমার। মাই হার্ট লিভস আপ উইথ জয়। বাহ, এখানেও খুব ইন্টারেস্টিং। কি লেখা ছিল তাড়াতাড়ি বলেন তো, আমার আর তর্স হয়েছে না। আমি এবার কফিতে চেয়ে চুমুক দিতে যাব, ঠিক তখনই দেখি কাপ ফাঁকা। এরপর তানভীর বলল, ওহ সরি, আমি এখনই আরেক কাপ কফি বানিয়ে আনছি। এক দৌড়ে যাব আর আসবো, তারপর শুনবো চিঠিটায় কি লেখা ছিল। আর হ্যাঁ, ভুলেও কিন্তু সিগারেটে হাত দেবেন না। আমি মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। ছেলেটা সত্যিই তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নিচে নামছে। এরপর আমি বলে উঠলাম, এই পড়ে যাবেন তো, আস্তে আস্তে যান। যাই হোক প্রিয় ভিউয়ার্সরা, শেষের চিঠিতে কি লেখা থাকতে পারে তা অনুমান করে দয়া করে আপনারা কমেন্টে লিখে জানিয়ে দিন। মনে করুন এটা আপনাদের জন্য একটি কুইজ প্রতিযোগিতা। আমার বিয়ের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে যাবার পর দেনমোহরের অঙ্ক নিয়ে ঝামেলা হওয়াতে বিয়ে ভেঙে গিয়েছিল।
বান্ধবীদের কারো কারো ক্ষেত্রে এরকম হতে শুনেছি, কিন্তু কল্পনায়ও ভাবিনি যে আমার ক্ষেত্রে একই ঘটনা ঘটতে পারে। এবার আমার পরিচয়টা দেওয়া যাক। আমি জাকিয়া, আর আমার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তার নাম হচ্ছে তানভীর। যাই হোক, আপাতত এতটুকুই জানেন, বাকিটা গল্প দেখলেই জানতে পারবেন। এবার গল্পে ফেরা যাক। সপ্তাহ দুয়েক আগে প্রথমবার দেখা হবার পর হতেই তানভীরের সাথে আমার মোবাইলে নিয়মিত কথা হতো। তাতে দুই পরিবারের কেউ বাধা দেয়নি, কিন্তু সম্পর্কটা ভাঙার আগে কেউ আমার মতামত জানার প্রয়োজনও বোধ করেনি। মোবাইলের অ্যাড্রেস বুক খুলে তানভীর নামটার দিকে তাকিয়ে আছি। আঙ্গুলের একটা চাপ দিলেই তানভীর নামটা অ্যাড্রেস বুক হতে মুছে যাবে। আসলে কি যাবে? প্রেমে পড়ার জন্য যথেষ্ট সময় হয়তো নয়, কিন্তু ভালো লাগার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। বিয়ের পর কোথায় বেড়াতে যাব সেই পরিকল্পনাও হয়ে গিয়েছিল। ঘুণাক্ষরেও ভাবিনি যে দেনমোহর নিয়ে আমাদের মাঝে ঝামেলা বাঁধবে। আমি আপু আম্মুকে কিছু বলতেও পারছি না। আমার বড় বোনের বিয়ে হয়েছিল 15 লাখ টাকা দেনমোহরের বিনিময়ে। আব্বু আমার জন্য 20 লাখ টাকা প্রস্তাব করেছিলেন, কিন্তু তানভীরের বাবা মা নাকি 6 লাখ বলেছেন। এত কম টাকার অঙ্ক শুনে আমার মামা, খালা, ফুপুরা সবাই বলে দিয়েছেন যে এই বিয়ে হবে না, ব্যাস। বড় আপু এসে এই সিদ্ধান্তটা জানিয়ে দিয়ে গেল, কিন্তু আমাকে জিজ্ঞাসাও করলো না। আসলে এই সমাজে মেয়েদের মতামতের কোনো মূল্য নেই। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল। একটা অপরিচিত নাম্বার। সাধারণত আমি কোনো অপরিচিত নাম্বার ধরি না, কিন্তু আজ কি মনে করে ধরলাম। পাশ থেকে একজন ভদ্র মহিলার গলা ভেসে এলো। হ্যালো, কে জাকিয়া? জি, আপনি? আমি তানভীরের মা, তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন, শুনছি। তানভীর তো সহজে কাউকে পছন্দ করে না, 3-4টা প্রস্তাব মানা করার পরেও তোমাকে পছন্দ করেছে। আসলে আমারও তোমাকে খুব ভালো লেগেছে মা। সমস্যা হয়েছে দেনমোহর নিয়ে। তুমি কি কিছু শুনেছো? জি আন্টি, আসলে আপুর দেনমোহর 15 লাখ, তো সেজন্য আপু বলছে অন্তত 20 লাখ হতে হবে। এটা মুরব্বীদের ব্যাপার, আমি আর কিছুই জানি না। আচ্ছা শোনো, তবুও তোমাকে একটু বুঝিয়ে বলি, যেহেতু এটা তোমার জীবনের ব্যাপার, আর এই আর্থিক নিরাপত্তাটাও তোমার। এই যে ইদানিং সবার খুব উঁচু অঙ্কে দেনমোহর ফিক্স হয়, এই টাকাগুলো কি আদায় হয়? বিয়ের আগে কি টাকাটা দেয়? অনেকে এমনকি বিয়ের পরেও দেয় না। অনেকে ডিভোর্স মামলা করেও এই উঁচু দেনমোহর আদায় করতে পারে না, ঠিক না? আমার ঠিক জানা নেই আন্টি, তবে আমি কাউকে কখনো ন্যায্য দেনমোহর পেতে শুনিনি। তানভীরের বেতন হলো 60,000-এর মতো, আর 20 লাখ টাকা হলো ওর 3 বছরের বেতন। এত টাকাও চুরি না করলে কোথা থেকে পাবে? বয়স তো মাত্র 30, চাকরিতেও ঢুকেছে বছর 3 হলো। নিজের টাকায় বিয়ে করতে চায়, তাই এতদিন টাকা জমিয়েছে। শুরুতে বেতনও কম ছিল। ও দেনমোহর পরিশোধ করবে বলে 6 লাখ টাকা আলাদা করে রেখেছে। বাসরাতে বউকে চেক দিয়ে দিবে। আমাদের কোনো দাবি দেওয়া নেই মা। তানভীর নিজের বেডরুমের ফার্নিচারও কিনে ফেলেছে। ও শ্বশুরবাড়ি হতে কিছু নিবে না, বরযাত্রীও বেশি আসবে না, তাই তোমার আব্বুরও বেশি কষ্ট হবে না। তুমি নিশ্চয়ই চাও না যে ও বিয়ে করে তানভীর বিশাল একটা চাপ বা ঋণের মধ্যে পড়ে যাক। আর তানভীরের সম্ভবত প্ল্যান আছে যে ও নাকি আগামী বছর তোমাকে নিয়ে হজ করবে। দেনমোহর হতে তোমার খরচ তুমি বহন করবে, অর্থাৎ নিজের টাকায় হজ করে আসবে। যাই হোক, আমি যা বলার বলে দিলাম, বাকিটুকু তোমার ইচ্ছা। হ্যালো জাকিয়া, শুনছো? তোমাকে আমাদের খুব ভালো লেগেছে, তাই এত কিছু শেয়ার করলাম। তোমার মামা ফোন করে মানা করে দেওয়ার পরেও কথাগুলো বললাম। ভালো থেকো, নিজের যত্ন নিও। আমি মনোমুগ্ধকর হয়ে ভদ্রমহিলার কথাগুলো শুনছিলাম। কি সুন্দর প্ল্যান! আধা ঘন্টা প্রায় অবশ হয়ে বসে রইলাম। মন স্থির করতে 10 মিনিট সময় লাগলো আমার। ড্রয়িং রুমে আব্বু, আম্মু, মামা, মামি, আপু সহ 10-12 জন আড্ডা দিচ্ছেন। অতপর আমি সবার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার একটুও গলা কাঁপল না। অতপর আমি বলতে শুরু করলাম, আব্বু, আমি তানভীরকে বিয়ে করব। 6 লাখ দেনমোহরে আমার কোনো আপত্তি নেই। তোমরা বিয়ের ব্যবস্থা করো। কথাগুলো শুনে সবাই হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে কেউ কখনো এভাবে কথা বলতে দেখেনি। কেউ ভাবেনি যে আমি নিজের বিয়ের কথা নিজেই বলতে পারি।
আমি আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে এলাম। পাশের রুম থেকে অল্প করে আম্মুর গলা শুনলাম। আম্মু বলছে, নির্লজ্জ মেয়ে। এর ঠিক 3 সপ্তাহ পর তানভীরের সাথে আমার বিয়েটা হয়ে গেল। পরে শুনেছি অন্যদের বাধার মুখে আব্বু আমার পক্ষ নিয়েছিলেন। সেদিন আব্বু সকলকে বলেছিলেন, আমার এই মেয়েটা কখনো কিছু চায় না, ওর এই ইচ্ছাটা আমি চাই না অপূর্ণ থাকুক। পরে অন্য সম্পর্কে কষ্ট পেলে সারা জীবন ওকে দোষারোপ করতে পারে। তাছাড়া ছেলেপক্ষের কোনো দাবি দেওয়া নেই। তানভীরকেও যথেষ্ট ভালো লেগেছে সবার। শুধু দেনমোহরের জন্য এই বিয়েটা ভেঙে দেওয়া ঠিক হবে না, যখন ওরা পুরো দেনমোহরের অগ্রিম টাকা পরিশোধ করবে বলেছে। এর মধ্যে আমার হবু শাশুড়ি আমাকে বেশ কয়েকবার কল দিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন। আমি তাকে আন্টি ডেকে অভ্যস্ত হয়ে গেলাম। অতপর বিয়ের দিন আমাকে তানভীরের হাতে তুলে দেওয়ার সময় হঠাৎ কোথা থেকে আমার মধ্যে প্রচণ্ড আবেগ ভর করেছিল। অশ্রুতে আমার মুখের মেকআপ লেপটে গিয়েছিল। আমি আম্মুকে জড়িয়ে ধরে ছাড়তে চাইনি একদম। আমি আম্মুর আদরের ছোট মেয়ে, কখনো আম্মুকে ছাড়া থাকিনি। এখন থেকে কিভাবে থাকবো তাও জানি না। শুধু মেয়েদের শ্বশুরবাড়িতে যেতে হবে, কে যে এই অদ্ভুত নিয়ম করেছে, উল্টোটাও তো হতে পারত। এরপর আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে প্রতিদিনই একবার করে আমি আমার বাসায় চলে আসব। বিয়ের পরদিন আমার শাশুড়ি ডেকে বললেন, দেখো জাকিয়া, আমি চাই না আমাদের সম্পর্ক গতানুগতিক বউ শাশুড়ি টাইপ হোক। এই বাসায় মানুষ মাত্র 4 জন, তোমার শ্বশুর, আমি, তোমার ননদ মিলি আর তানবীর। আমি তোমাকে বাকি 3 জনের দুর্বলতাগুলোও শিখিয়ে দিব। ওগুলো একটু যত্ন নিয়ে ফলো করলে কয়েক মাসে দেখবে তুমি সবার খুব প্রিয় হয়ে গিয়েছো। কি পারবে না? জি আন্টি, পারবো। উনি অদ্ভুত চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর হাসলেন। আন্টি ডাকতে পারো, সমস্যা নেই। আম্মু ডাকো মন থেকে না এলে। অপরিচিত কাউকে জোর করে ডাকার দরকার নেই। শুরুর কয়েকদিন মেহমান, আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের ভিড়ে কিভাবে কেটে গেল ঠিক বুঝতেই পারলাম না। আর প্রতি সপ্তাহ জুড়ে অন্তত 3টে দাওয়াত। আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির দূরত্ব মাত্র আধা ঘন্টার। প্রতি সপ্তাহেই অন্তত 2বার মায়ের কোলে গিয়ে শুয়ে থাকতাম। আমি ফেসবুকে শাশুড়িদের নিয়ে ভয়াবহ সব গল্প আর অভিজ্ঞতা পড়েছি। কয়েকটা পড়ে তো আতঙ্কে আমার হাত পা কাঁপতো। না জানি কপালে কি দুর্দশা লেখা আছে। আমার শাশুড়ির কয়েকটা দিক আমার খুব ভালো লেগেছে। ফেসবুকের গল্পগুলোর সাথে ওনার কোনো মিল নেই। উনি আমাদের রুমে কখনো নক না করে আসেন না। আর ছুটির দিনে দুপুরে যখন তানভীরকে জড়িয়ে ধরে একটু ঘুমায়, উনি কখনো নক করেন না। বিকেলে আমরা বাইরে আসা পর্যন্ত উনি অপেক্ষা করেন। তিনি আমাকে কিছু বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, যেমন শ্বশুর কীরকম চা বিস্কিট পছন্দ করেন। সকাল 10টার পর পত্রিকা পড়ার সময় মনোযোগ দিয়ে ওনার রাজনৈতিক অ্যানালিসিস শুনে কিভাবে মাথা নাড়তে হবে, বাধ্য ছাত্রীর মতো। মাথায় কাপড় দিয়ে সামনে গেলে আদর বেশি পাবো। মিলির জামা কাপড় স্ত্রী করে পরার অভ্যেস। ছুটির দিনে সকালে মশলা দিয়ে চা খেতে ভালোবাসে। পাশের মার্কেটে ফুড কোর্টে গিয়ে দই ফুচকা খাওয়া। প্রিয় আউটিং আর প্রিয় শপিং হলো পার্স কেনা ইত্যাদি। মিলির সংগ্রহে অন্তত 47টা পার্স আছে, বিভিন্ন রং আর ডিজাইনের। আর তানভীর নিজে অগোছালো হলেও চারপাশে সবকিছু গোছালো দেখতে ভালোবাসে। এই কাজটা এতদিন আমার শাশুড়ি করে এসেছেন। সপ্তাহে 2 দিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া তানভীরের অভ্যেস। এই আড্ডা নিয়ে বিরক্ত করা কিংবা মানা করা যাবে না, নিচু হতে ছেড়ে দিলে ভিন্ন কথা। একদিন আমার শাশুড়ি আমাকে মাথা নাড়িয়ে বললেন, তানবীরের সিগারেট খাওয়া আমি ছাড়াতে পারিনি, তুমি দেখো পারো কি না। তবে শুরুতেই এটা নিয়ে ঝামেলা বাঁধিও না, সময় নিয়ে সম্পর্ক আরও মজবুত হলে তারপর বলো। এরপর আমি একটু মজা করে বললাম, আন্টি অন্যদেরগুলো তো শুনলাম, তাহলে আপনার দুর্বলতা কি? তারপর আন্টি হেসে উড়িয়ে দিলেন আর বললেন, পারলে তুমিই খুঁজে বের করো, দেখি কেমন মেয়ে তুমি। এরপর একদিন আমাকে রান্নাঘরের আশপাশে ঘোরাঘুরি করতে দেখে একদিন শাশুড়ি আমাকে বললেন, দেখো মা, আমি জানি তোমার পছন্দের কিছু রান্না করতে ইচ্ছে করে। আমি কিন্তু তোমাদের বাসার রান্না খেয়েছি, হলুদ মরিচ বেশি দেয়, একটু ঝাল। আমাদের বাসার স্টাইল কিন্তু আলাদা। তানবীর আর ওর বাবা অতিরিক্ত ঝাল খেতে পারেন না। তুমি আপাতত চা নাস্তা বানাও, কয়েক মাসের বাসার
রান্নার স্বাদ বুঝে গেলে তখন করতে পারবে। তানভীর অফিসে গেলে আমার সময় কাটে না। ছাদ হতে আসা বাসার কাপড়গুলো ভাঁজ করে রাখতে দেখে আন্টি তথা শাশুড়ি বললেন, ওগুলো করার জন্য মানুষ আছে। তোমার হাতে এখন সময় আছে, মাস্টার্সে ভর্তি হয়ে যাও। একবার মা হয়ে গেলে আর মেয়েদের নিজের জন্য সময় থাকে না, তখন শুধুই অন্যদের জন্য বাঁচতে ইচ্ছে করে। পড়ালেখাটা একটানে শেষ করে ফেলো। এই ভুলটা আমিও করেছিলাম, যার ফলে মাস্টার্স আর করা হয়নি। পড়ালেখা শেষ করে কিছুদিন জব এক্সপিরিয়েন্সও নিতে পারো। মেয়েদের পায়ের নিচে মাটি শক্ত হওয়া জরুরি। ওই যে দেখো, আমি পরনির্ভরশীল, উপার্জনের কোনো ক্ষমতা নেই। তবে আমি যতদিন শক্তি আছে ততদিন ঘরের দায়িত্ব নিয়ে তোমাকে ভাবতে হবে না। নাতি নাতনিও বড় করতে পারবো, তোমার হেল্প লাগবে না। হো মা, নাতি নাতির কথা শুনে মেয়ের গাল দেখি লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে। আরে এক্ষুনি নিতে হবে বলিনি তো। আমি লজ্জা পেয়ে পালিয়ে বাঁচলাম। আন্টি কিন্তু মুখে বলেই ভুলে যাননি, সত্যিই মাস্টার্স ভর্তির ফর্ম আনিয়ে তানভীরকে দিয়ে জমাও করিয়ে দিলেন। না, এই মহিলা দেখছি ছাড়ার পাত্র একেবারেই না। বছরখানেক বিয়ের আনন্দে কাটাবো ভেবেছিলাম, বেড়াবো, ঘুরবো, হইচই করব। বিয়ের মাত্র 5 মাস পেরিয়েছে, আর নতুন সেমিস্টারের ক্লাস শুরু হবে 1 মাস পরেই। আবার বই নিয়ে বসতে হবে। ভাবলেই গায়ে জ্বর আসছে আমার। ইদানিং ভাবলে অবাক লাগে যে আম্মুর কাছে যাওয়া অনেক কমে গিয়েছে। শুরুর দিকে সপ্তাহে 2 বার, কমতে কমতে এখন মাসে 2 বারও যাওয়া হয় না। কথাবার্তা ফোনেই সেরে নিই। প্রতিদিনই আম্মুর কল আসে, তবে আমাদের সংসার নিয়ে কিছুই জানতে চান না। তিনি শুধু বলেছেন এদিকের কথা ওদিকে আর ওদিকের কথা এদিকে যাতে না করি। তবে আমার মাঝে মাঝে সেগুলো বলার জন্য পেট ফুলে যায়। কিন্তু কিছু একটা বলতে চাইলেই আম্মু থামিয়ে দেন, বলেন, বড় হয়েছো, এবার তুমি ম্যানেজ করো। বিয়ের আগে অনেক শিখিয়েছি, অতঃপর আমাকে বাধ্য হয়ে অনেক কিছু আন্টির কাছে জানতে চাইতে হয়। মাঝে অবশ্য 2-3 বার ওনার সাথে তর্ক বেঁধে গিয়েছিল আমার। এরপর রাগ করে আম্মুর কাছে চলে গিয়েছিলাম। আম্মু ঘণ্টাখানেক পাশে বসিয়ে আদর করে দিয়ে আবার ফেরত পাঠিয়ে দিয়েছেন। কদিন থাকতে চাইলেও মা পাত্তা দেয়নি। এত তাড়াতাড়ি ফিরে আসায় লজ্জা লাগছিল আমার, কিন্তু আন্টির আচরণে ভুলে যেতেও সময় লাগেনি। সাধারণত দুপুরে আমরা কেউ ঘুমাই না, আন্টি একটা টার্কিশ সিরিয়াল দেখেন। দেখতে দেখতে আমিও সেই সিরিয়ালের ভক্ত হয়ে গেলাম। বেডরুমে টিভি থাকলেও আন্টির সাথে ড্রয়িং রুমে বসেই দেখি। অনেক বিষয় তখন আন্টির সাথে আলাপ হয়। পরিবার, সমাজ, সম্পর্ক নিয়ে ওনার অভিজ্ঞতার ব্যাখ্যা আমাকে মুগ্ধ করে। কদিনের জন্য আমি আমার বাসায় গিয়েছিলাম। আব্বুর প্রেশারটা বেড়েছে, তানভীর এসে নামিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু থাকেনিও। সেদিন রাতে তানভীর ফোনে বলল, হ্যালো জাকিয়া, আম্মুর বেশ জ্বর এসেছে, সমস্যা নাই, প্যারাসিটামল দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। আবার পরদিন রাত 11টার দিকে তানভীর আমাকে ফোন করলো। হ্যালো জাকিয়া, আম্মুর ডেঙ্গু ধরা পড়েছে, ক্লিনিকে ভর্তি করেছি, শরীর বেশ দুর্বল, প্লাটিলেট 1 লাখের নিচে চলে এসেছে, আরও নামলে হয়তো লাইফ সাপোর্ট আছে এমন হসপিটালে ট্রান্সফার করতে হবে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। কথাটা শোনার পর আমার বুকটা দুমড়ে মুচড়ে উঠল। আব্বু পাশেই ছিল, কথাবার্তা ওনার কানেও গিয়েছে কিছুটা। আমার মুখভঙ্গি দেখেই আব্বু উঠে গিয়ে গায়ে শার্ট জড়ালেন আর বললেন, চলো মামুনি, তোমাকে হাসপাতালে নামিয়ে দিয়ে আসি। আমাকে ব্যাগ সহ নামিয়ে আব্বু আর দাঁড়ালেন না, শুধু বললেন, তোমার আম্মুকে নিয়ে কাল সকালে আসবো, তার শরীরটাও বেশি একটা ভালো নেই। এরপর আমি কেবিনে ঢুকে ব্যাগ রেখে তানভীরের পাশে বসলাম। এর আগে এত রাতে কখনো হাসপাতালে আসিনি আমি, এমনকি কারোর জন্য রাত জাগিনি। আব্বু আম্মু হাসপাতালে ভর্তি থাকলে খালা, আব্বু আর অন্যরা সামলেছে। আমি শুধু দিনে ডিউটি করে বাসায় চলে যেতাম। এরপর আমি তানভীরের হাত ধরে মিনতি করে বললাম, তোমার অফিস আছে সকালে, রাতে আমি থাকবো আন্টির পাশে, তুমি এখন যাও। সকালে অফিসে যাবার সময় নাস্তা আর আমার কিছু কাপড় দিয়েছিও, মিলি প্যাক করে দিবে, ওকে বুঝিয়ে বলবো কল করে। আচ্ছা ঠিক আছে, তুমি মায়ের দিকে খেয়াল রেখো। আচ্ছা।
আন্টি ঘুমাচ্ছেন, সাদা চাদরের শরীরটা গলা পর্যন্ত আবৃত। ওনার ডান হাত ধরে পাশে চেয়ার টেনে বসলাম আমি, অন্য হাতে স্যালাইন চলছে। বিয়ের দিন হতেই সব স্মৃতি মনে পড়ছে আমার, কিভাবে আমাকে মায়ের মতো আগলে রেখেছেন শুরু হতেই। নতুন সংসার কিছুই জানতাম না, কিংবা কিছুই বুঝতাম না আমি। ওনার বুদ্ধি পরামর্শ মতো চলে আমি এখন তানভীরের প্রিয় ওয়াইফ, মিলির প্রিয় ভাবি, আর শ্বশুরের প্রিয় বৌমা। আমার মনে হতে লাগলো যে এই ভদ্রমহিলাকে ছাড়া এই সংসারে আমি আমার চোখে পুরোই অন্ধকার দেখব। ওনাকে আরও বহু বছর আমার পাশে দরকার, আমার অভিভাবক হয়ে, মা হয়ে ছায়া দেওয়ার জন্য। এসব ভাবতে ভাবতে কখন যে আমার কপাল বেয়ে অশ্রুর ধারা নেমেছে আমি টেরই পাইনি। জলের ফোঁটায় ফোঁটায় সেগুলো আন্টির হাতের উপর পড়ছিল। আমি কখনো ভাবিনি যে এত অল্প পরিচয়ে মাত্র কয়েক মাসে রক্তের সম্পর্ক নেই এমন কোনো মহিলা আমার অস্তিত্ব, পরিচয় আর আবেগকে এমনভাবে ছাপিয়ে যাবেন। উনি কখন চোখ খুলেছেন তাও দেখিনি আমি। উনি আমাকে দেখে মৃদু হাসলেন আর বললেন, কি রে মা, কাঁদছিস কেন? আম্মা, আপনি আমাদের ফেলে এত তাড়াতাড়ি যেতে পারবেন না। আমি আপনাকে কোথাও যেতে দিব না। আমি কোথাও যাব না রে পাগলি মেয়ে। আরও অনেক বছর এই মেয়েটার সেবা নেওয়া বাকি। আমার দুর্বলতা জিজ্ঞেস করছিলি না? তোরাই হচ্ছিস আমার দুর্বলতা। তুই কি খেয়াল করেছিস যে তুই আজ প্রথম আমাকে আম্মা ডেকেছিস? ওই দিনটার জন্য আমার অনেক অপেক্ষা ছিল। এরপর আমি অশ্রুসিক্ত চোখে হেসে ফেললাম আর বললাম, নিয়েন সেবা, দেখি কত বছর পারেন। 4 দিন পর আম্মা কিছুটা সুস্থ হয়ে উঠলেন। এরপর ব্যাগ গুছিয়ে একসাথে আম্মাকে নিয়েই বাসায় ফিরলাম। বিশেষ শিক্ষণীয় কথা, আমাদের মধ্যে মা বোন আছে, দেখবেন বাথরুমে কান্না করে নিজের কষ্ট কমায়, বালিশ ভিজিয়ে ফেলে কান্না করে, কিন্তু রুম থেকে বের হয় সবার সামনে হাসির অভিনয় করার জন্য। মনের কষ্ট চাপা রেখে হাসি মুখে সবার সাথে কথা বলে, নইলে শ্বশুরবাড়ি বউকে আবার মুড়ি বলবে। মেয়েদের এক ঝামেলা, কথা বললে বলবে বেশি বাচাল, আর চুপ থাকলে বউ বেজায় অহংকারী মুডি। তখন মেয়েটা যাবে কোথায় বলুন তো? বউদের সব দোষ, শাশুড়িদের কোনো দোষ নাই, এরকম চিন্তাধারা আছে না নেই? অবশ্যই আছে। মনে রাখবেন, যেটা আপনার মেয়ে সেটা অন্যের ঘরের বউ, আর যেটা আপনার বউ সেটা অন্যের ঘরের মেয়ে। আপনি অন্যের ঘরের মেয়েকে সম্মান করুন, আপনার মেয়েকে সম্মান আল্লাহই ব্যবস্থা করে দেবে। যেটা আপনারা গল্প দেখেই বুঝতে পেরেছেন। একটা কথা মনে রাখবেন, যেখানে আমরা বড় হয়েছি সেখানেই আমরা থাকি, কিন্তু প্রত্যেকটি মা বোনকে নিজের বাবার বাড়ি ছেড়ে অন্যের বাড়ি চলে আসতে হয়। ওনার বাবা মেয়েকে খাওয়াতে পারে না বলে আপনাকে দিয়েছে? না না, আপনার অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য সে তার ফুলটাকে আপনার ঘরে দিয়ে দিয়েছে। ওনারা বেতন চায় না, পারিশ্রমিক চায় না। স্ত্রীরা স্বামীর কাছ থেকে একটু মায়া চায়, একটু ভালোবাসা চায়। সারাদিন পরিশ্রম করা স্ত্রী যদি স্বামীর একবার মাথায় হাত বুলিয়ে দেয়, এই কারণে একজন স্ত্রী সারাদিনের কষ্ট ভুলে যেতে পারে। কাজের মেয়ে রাখলে 5-10 হাজার টাকা দেওয়া লাগে, কিন্তু আপনার স্ত্রী আপনার সব কাজ করে দিচ্ছে, কারণ আপনার স্ত্রী আপনাকে মহব্বত করে সেজন্য। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। স্বপ্নকে ছুঁয়ে দেখার অপেক্ষায় আগামীকাল থেকে আমার ফাইনাল এক্সাম শুরু। মন না চাইলেও রাত 2টায়ও আমি গভীর মনোযোগ দিয়ে বইয়ে মুখ ডুবিয়ে রাখছি, কারণ আমাকে আমার মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, যাতে আমি একটা ভালো রেজাল্ট করতে পারি। এই যা, আমি আমার পরিচয় দিতেই তো ভুলে গেছি। আমি তানভীর, অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করি। কাল আমার ফিজিওলজির কার্ড এক্সাম, তাই আমি অনেক রাত জেগে পড়াশোনা করছি। এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা অনেক কষ্ট করে আমার পড়াশোনা ও সকল ভরণ পোষণ বহন করে। যাই হোক, আজ এই পর্যন্তই, বাকিটা গল্প দেখলেই বুঝতে পারবেন। আপনাদের সাথে পরিচয় হতে হতে হঠাৎ আমার মুঠোফোনের শব্দ হলো, কেউ বোধহয় ফোন দিয়েছে।
অতঃপর আমি বই থেকে মুখ তুলে নিলাম আর ফোনের স্ক্রিনে চোখ রাখতেই দেখি একটা অপরিচিত নাম্বার থেকে আমার মুঠোফোনে কল এসেছে। এরপর আমি ভাবলাম এত রাতে আবার কে ফোন দিল, নিশ্চিত ক্লাসের কেউ হবে। অতঃপর এটা ভেবেই আমি ফোনটা রিসিভ করলাম আর বললাম, হ্যালো। হ্যালো। হ্যালো বলতেই ওপাশ থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসলো আমার কানে। হ্যালো। আমার কাছে গলার স্বরটি অপরিচিত মনে হলো। অতঃপর আমি বললাম, হ্যালো, কে বলছেন? আমি নুসরাত। ওহ, নুসরাত মামি, এত রাতে কি মনে করে? এরপর মেয়েটা গম্ভীর গলায় জবাব দিল, মামি, আমি নুসরাত, কিন্তু আমি আপনার মামি নই। আমি আরেকজন নুসরাত। আপনি আমাকে চিনবেন না। তো কাকে চান আপনি? এত সময় যখন আপনার সঙ্গে কথা বলছি, সেহেতু ধরে নিন আপনাকেই চাইছি। আমার সাথে ফাইজলামি করেন, স্টুপিড কোথাকার। এই বলেই আমি ফোন কেটে দিলাম। অতঃপর আমি আবার মনোযোগী হয়ে পড়া শুরু করলাম। কিন্তু কি আশ্চর্য, বারবার কেন যেন ওই মেয়ের কণ্ঠটাই আমার কানে বাজছে। ইস, কি অসম্ভব সুন্দর কণ্ঠ মেয়েটির, অনেকটা রাজকন্যার মতো কণ্ঠ। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ আবার আমার মুঠোফোনটি বেজে উঠল। অতঃপর আমি আবার ঠিক করলাম যে আমি আর কলটি রিসিভ করব না। কিন্তু কি অদ্ভুত, এত রাতে নির্লজ্জের মতো মেয়েটা কেন যে বারবার আমাকে কল করে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। আমার মুঠোফোনটি বেজেই চলেছে। এরপর আমার মনে এক মিশ্র প্রতিক্রিয়া ঘটল। শেষ পর্যন্ত আমি কলটি রিসিভ করলাম আর বলতে শুরু করলাম, হ্যালো। হ্যালো বলতেই ওপাশ থেকে বলে উঠল, কি ব্যাপার, রেখে দিলেন কেন? এরপর আমি রেগে গিয়ে বললাম, এত রাতে একটা অচেনা ছেলেকে বিরক্ত করতে আপনার লজ্জা করছে না? কি অসভ্য একটা মেয়ে আপনি। এরপর মেয়েটা বলল, প্লিজ দয়া করে এভাবে বলবেন না। আমি বাজে মেয়ে নই, এতটুকু বিশ্বাস রাখতেই পারেন আমার উপর। আপনি আমার পরিচয়টুকু দেওয়ার সুযোগ দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার পরিচয় দেন। আমি নুসরাত, বুয়েটে সিভিলে পড়ছি, তিতুমির হলে থাকি। সামনে টার্ম ফাইনাল, প্রিপারেটরি লিভের গ্যাপে আছি। রাতে জেগে পড়তে পড়তে হঠাৎ এক বন্ধুকে কল দিব ভেবে ডিসিট ফুলে কলটি আপনার নাম্বারে চলে যায়। আমার কি দোষ বলুন? আপনার কণ্ঠে জাদু আছে। যে কেউ আপনার সঙ্গে কথা বললে অবচেতন মনে চাইবে আর একবার আপনার কথা শুনতে। দেখুন, কাল আমার ফিজিওলজির কার্ড এক্সাম, এমনিতেই আমি খুব টেনশনে আছি। দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। আপনাদের মতো মেয়েরা ছেলেদের ইমপ্রেস করাই খুবই পটু। আমি কথাগুলো বলেই কলটি কেটে দিলাম। অতঃপর ফোনটি রাখার কিছু সময় পর আমার মুঠোফোনের মেসেজ রিংটন বেজে উঠল। মেসেজটা এরকম, ফিজিওলজির কার্ড এক্সাম, তার মানে মেডিকেল স্টুডেন্ট। ডাক্তারদের মেজাজ এত রুড হলে চলবে? আবার বিরক্ত না করে পারবো না হয়তো। এতটা বকাছকা আগামী দিন আর করবেন না আশা রাখবো। শুভরাত্রি, ভালো থাকবেন, বাই। মেসেজটা দেখার পর আমার কীরকম যেন এক অদৃশ্য ভালো লাগার শিহরণের মধ্য দিয়ে সময় কেটে গেল আমার। অবচেতন আমার মন কেন যেন অধীর আগ্রহে অপেক্ষা করে ওই মেয়েটার ফোনের জন্য। খাবার টেবিল থেকে পড়ার টেবিল, সারাটা সময় মুঠোফোনটি আমার সঙ্গেই আছে, যেখানে বাড়ির কারোরই ব্যাপারটা দৃষ্টি এড়ায় না। এমনইভাবে এক সপ্তাহ শেষে একদিন রাত প্রায় 12:30টায় সেই প্রতীক্ষিত নাম্বারটি আমার ফোনের স্ক্রিনে ভেসে ওঠে তথা ফোন আসে। অতঃপর আমি ফোন রিসিভ করতেই সম্ভাষণের বদলে চমৎকার ভরাট কণ্ঠের আবৃত্তি শোনা গেল। আবৃত্তিটা এরকম, পাইনি বলে আজও তোমায় বাঁচছি আমি ভালো, মধ্যসাগর এপার ওপার করছে কানাকানি। ফোনের ওপাশ থেকে লক্ষ্মী মেয়ের কবিতা পড়া শুনে আমি যেন ভালো লাগার বিস্ময়ে নিজের ভাষা হারিয়ে ফেললাম। এরপর মেয়েটা আবার বলতে শুরু করলো, কি ব্যাপার, কথা বলবেন না? কেমন লাগলো কবিতাটা? আজ কিন্তু হঠাৎ করে ফোন কাটা যাবে না। অসাধারণ, খুব ভালো কবিতা আবৃত্তি করেন তো আপনি।
সত্যি আপনার ভালো লেগেছে? ধন্য আমি তো ভয় পাচ্ছিলাম। আমি ভেবেছিলাম যে এই বুঝি আপনি আমাকে আবার অভদ্র অসভ্য মেয়ে বলে আমার কল কেটে দিবেন। আরে না, এরপর থেকে শুরু হয়ে গেল আমাদের একসঙ্গে পথ চলা। সময় গড়িয়ে সেকেন্ড, মিনিট, ঘন্টা পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস ছুঁয়ে যায় আমাদের সম্পর্ক। সকাল বিকেল কিংবা মধ্যরাতে ফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে চ্যাটিং, ঘন্টার পর ঘন্টা আমাদের ভালো লাগার অনুভূতিটা কখন যেন আমাদের ভালোবাসা হয়ে মন জুড়ে বসে আছে। এভাবে দেখতে দেখতে আমাদের সময় কেটে যায়। আমাদের দুজনের কাছে আসার আকুল তৃষ্ণায় মন ব্যাকুল হয়ে ওঠে। এভাবে দীর্ঘ 1 বছর পর আমি আর নুসরাত পহেলা ফাগুনের এক বিকেলে একে অপরকে দেখার জন্য পাবলিক লাইব্রেরিতে দেখা করার সিদ্ধান্ত নিলাম। অতঃপর আমি পাবলিক লাইব্রেরির রাস্তা দিয়ে ভেতরে প্রবেশের সময় এদিক সেদিক তাকিয়ে মনের অজান্তেই কাউকে খুঁজতে লাগলাম। আমার ঠোঁটের কোণে যেন তখন একচিলতে হাসি ফুটে উঠল। এরপর হঠাৎ আমার মুঠোফোনে মেসেজ রিংটোন বাজতেই আমি আমার স্ক্রিনে ছোট্ট একটা মেসেজ দেখতে পাই। মেসেজটা এরকম: আমি আসছি তানভীর, একটু অপেক্ষা করো, আমি শাহবাগে আছি। এরপর আমি হাঁটতে হাঁটতেই ওর মেসেজের রিপ্লাই করতে লাগলাম। মনে হয় আমি এখনই স্বপ্নকে ছুঁয়ে দেখার অপেক্ষায় পথ চেয়ে আছি। আমি পাবলিক লাইব্রেরিতে প্রবেশ করে কিছুটা দূর থেকেই দেখতে পেলাম যে তানভীর সিঁড়ির একপাশে চুপচাপ বসে আছে। ছেলেটি দেখতে আসলেই অনেক সুন্দর। কালো রঙের পাঞ্জাবিতে ওকে একটু বেশিই মানিয়েছে। তানভীর আমাকে বলেছিল কালো রঙের পাঞ্জাবি পরতে, অথচ আমি পরে এসেছি সাদা রঙের ক্যাজুয়াল শার্ট। এরপর আমি সিঁড়ি বেয়ে তানভীরকে পাশ কাটিয়ে একটু দ্রুতই পাবলিক লাইব্রেরির ভিতরে চলে যাই। এর একটু পরেই আমি তানভীরের পেছনে এসে দাঁড়াই। এরপর আমি তানভীর বলে ডাকতে লাগলাম। তানভীর বলে ডাকতেই আমি পেছন ফিরে তাকাতেই ভীষণ চমকে উঠলাম আর মনে মনে বলতে লাগলাম, এ কি, নুসরাতের পাশে সুপ্তি কেন? এই মেয়েটা আমার ক্লাসমেট। এই মেয়েটা দীর্ঘ 2 বছর ধরে আমাকে বিরক্ত করে যাচ্ছে। একে দেখলেই আমার ভীষণ রাগ হয়। এরপর আমি কোনো প্রশ্ন করার আগেই নুসরাত বলে উঠল, সুপ্তি আমার ছোট বোন। ওর ধারণা ছিল যে তুমি নাকি ভালোবাসতেই জানো না। তাই আমি ওর সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি তোমাকে ভালোবাসতে শেখাবো। তোমার সঙ্গে আমার সম্পর্কের শুরুটাই ছিল একটা জেদ। তোমাকে আমি শুধু বোঝাতে চেয়েছিলাম যে ভালোবাসার অনুভূতিটা কেমন হয়, ভালোবাসা আসলে কি। আমি দীর্ঘ সময় নির্বাক হয়ে নুসরাতের কথাগুলো শুনছিলাম। এরপর আমার চোখ দুটি কখন যেন নিজের অজান্তেই অশ্রুসজল হয়ে ওঠে। নুসরাতের কথার প্রতিউত্তরে আমি শুধু একটা কথাই বললাম, নুসরাত, আপনি আমাকে ভালোবাসতে শিখিয়েছেন। আমার কল্পনায় যে ভালোবাসা ছিল তা আসলে ভালোবাসা নয়, শুধুই প্রতারণা। ভালোবাসা কি তা হয়তো আর এ জন্মে বোঝা হলো না আমার। কথাগুলো শেষ করেই আমি হাঁটতে শুরু করে দিলাম। এরপর আমি পাবলিক লাইব্রেরি গেট থেকে বেরিয়ে দ্রুত রিক্সা নিলাম। রিক্সা চলতে শুরু করে। সন্ধ্যার আবঝা আলো আধারি পথ ধরে রিক্সা এগিয়ে যায় সামনে। পেছনে শুধু পড়ে থাকে অনেক কল্পনায় আঁকা কিছু স্বপ্ন। স্বপ্নভঙ্গের যন্ত্রণায় আমার এতদিনের রঙিন স্বপ্নে বিভোর দুটি চোখ বেয়ে অপমানের, দুঃখের আর হতাশার জল গড়িয়ে পড়ছে। তবুও মন মানে না আমার, কেননা আমি নিজের মনকে কখনোই বিশ্বাস করতে পারবো না। এরপর আমি শাহবাগ পেরিয়ে রিক্সা বাংলা একাডেমির সামনে যেতেই একটি লাল জিপ গাড়ি আমার রিক্সার সামনে এসে থামলো। এরপর আমি চমকে উঠলাম। আমি দেখলাম নুসরাত সেই লাল জিপ গাড়ি থেকে নেমে আমার রিক্সার সামনে এসে দাঁড়ালো। অতঃপর আমি অন্যদিকে মুখ করে বলতে শুরু করলাম, আপনি আমার পিছু নিয়েছেন কেন? আপনি তো ভালোবাসা কি তা শেখাতে চেয়েছিলেন। আমি তো ভালোবাসতে শিখে গেছি। আমি কথাগুলো বলতে গিয়ে রাগে অপমানে কেঁদে ফেললাম, কিন্তু আমি সেটা কাউকে বুঝতে দিলাম না। এরপর আমি খেয়াল করলাম নুসরাত রাস্তার মাঝখানে হাত জোর করে আমার রিক্সার সামনে এসে দাঁড়ালো আর বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করে দাও তানভীর। আমিও যে ভালোবাসতে শিখে গেছি তোমার পাশে থেকে। তোমার অভিমানী চোখ বলে দিয়েছে যে আমি কতটা অপরাধী।
আমি নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি তোমায়। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি রাস্তার মাঝখানে এটা কি করছো নুসরাত? প্লিজ এরকম করো না, সবাই খারাপ কিছু মনে করতে পারে। না, আগে বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আচ্ছা ঠিক আছে,